বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনার দ্বিতীয় ওয়েভের কারণে আমরা আজও প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারছি না। বিধায় আমাদের ক্লাসগুলো অনলাইনে আমাদের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। আশা করি সবাই ক্লাসগুলো বারবার দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের যে মনিটরিং গ্রুপের ছাত্র বা শিক্ষক মহোদয় আছে তার সঙ্গে যোগাযোগ করবে। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের অনলাইন ক্লাস তোমাদের শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ কাজীউল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মাস্টার ট্রেনার আইসিটি, পরীক্ষক ও প্রশ্নকর্তা এবং প্রশ্ন মডারেটর, দিনাজপুর বোর্ড, দিনাজপুর, কর্মরত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আবার দেখব পাঠ পরিস্থিতি। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয় অধ্যায়, বিষয় ডেটা ট্রান্সমিশন। পাঠদান সময় 45 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো লক্ষ্য করি। হ্যাঁ, নিচের ছবিগুলো থেকে আমরা আজকের শিখন ফল পেয়ে যাব। হ্যাঁ, ঠিকই ধরতে পারছো। আজকের শিখন ফল হচ্ছে ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ প্রেরক ডিভাইস কিভাবে প্রাপক ডিভাইসের নিকট ডাটা ট্রান্সমিট করে, সেটা আজকের আলোচ্য বিষয়। এই পাঠ শেষে বা এই শিখন ফল শেষে আমরা যা শিখব, ডেটা ট্রান্সমিশন কি তা জানতে পারবো, ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবো, ডেটা ট্রান্সমিশন পদ্ধতির মধ্যে তুলনা করতে পারবো, ডেটা ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট হয়, সেই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলে। নিম্নে ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রকারভেদ ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডের ডায়াগ্রামে খেয়াল করছো, উপরে লেখা আছে ডাটা ট্রান্সমিশন মেথড। প্রধানত ডাটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার: প্যারালাল ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আবার তিন প্রকার। এটা হচ্ছে এসিনক্রোনাস, দুই নম্বর হচ্ছে সিনক্রোনাস, তিন নম্বর হচ্ছে আইসোক্রোনাস। এখন আমরা এই ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদগুলো দেখব, তারা কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে প্রধানত দুভাবে ভাগ করা হয়, আগে বলেছি। এক নম্বর হচ্ছে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন, দুই নম্বর হচ্ছে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এখন দেখবো আমরা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন কি। প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে তাকে আমরা প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলি। অর্থাৎ আমরা যদি প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে একটি বর্ণ প্রেরণ করি, তাহলে আমরা জানি একটি বর্ণ মানে হচ্ছে 1 বাইট, অর্থাৎ 8টি 01। 8টি 01 একসঙ্গে প্রেরক ডিভাইস থেকে রওনা দেবে এবং একসঙ্গে গিয়ে প্রাপক ডিভাইসে পৌঁছে যাবে। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একই সময়ে এনবি ডেটা ট্রান্সমিট করার জন্য পৃথক পৃথক এনটি লাইনের প্রয়োজন হয়। অর্থাৎ
আমরা যদি একটি বর্ণ প্রেরণ করি তাহলে 8টি বিটের প্রয়োজন হয়, আর 8টি বিট চলাচলের জন্য 8টি লাইনেরও প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ যে ট্রান্সমিশন পদ্ধতি প্রেরক ডিভাইস ও প্রাপক ডিভাইসের মধ্যে ধারাবাহিকভাবে একটির পর একটি বিট চলাচল করে বা একটি বিট গমন করে, আর প্রাপক ডিভাইস একটির পর পর একটি করে বিট গ্রহণ করে, তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলা হয়। তোমরা দেখছো এখানে সেন্ডার, এই যেটা এখানে দেখো যে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, LSB লেস সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ একটা করে বিট যাচ্ছে প্রাপক ডিভাইসে আর প্রাপক ডিভাইসেরা গ্রহণ করছে। এই হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতির কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এখানে তোমরা চিত্রে লক্ষ্য করতে পারতেছো সেন্ডার, এই যে 1 2 3 4 8টি বা 6টি বিট প্রেরণ করতেছে। তোমরা দেখছো যে এখানে একটি পদ্ধতি কাজ করে, সেটা হচ্ছে ফার্স্ট আউট ফার্স্ট ইন, অর্থাৎ ফিফো পদ্ধতিতে কাজ করে। এর সুবিধা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা চলাচলের জন্য মাত্র একটি লাইন বা একটি পথের প্রয়োজন হয়, ফলে খরচ কম, ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়। এই পদ্ধতি একটি মাত্র লাইন ব্যবহার করে ট্রান্সমিশনে বিলম্বজনিত কোনো সিনক্রোনাসের প্রয়োজন হয় না। এবার অসুবিধাও রয়েছে, একই সময়ে একাধিক বিট স্থানান্তরিত হয়, ফলে এটি ধীর গতি সম্পন্ন। এই পদ্ধতিতে উচ্চ থেকে গন্তব্যে ডেটা কোডে রূপান্তরের জন্য বিশেষ কনভার্ট যেমন ইউএআরটি বসাতে হয়, অর্থাৎ সার্কিট ট্রান্সমিশন ব্যয় বৃদ্ধি পায়। RJ232 প্রোটোকল ব্যবহার করে কম্পিউটারে ও মডেলের মধ্যে সংযোগ দেওয়া হয়। এছাড়া USB অর্থাৎ ইউনিভার্সাল সিরিয়াল বাস, এ পদ্ধতিতেও সিরিয়াল বাই সিরিয়াল ডেটা ট্রান্সমিট করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রকারভেদ। এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি জানার আগে তোমাদেরকে একটি জিনিস অবশ্যই জানতে হবে, এটা মাঝে মাঝে ক্ষতেও আসে আবার সংজ্ঞাও আসে, বিট সিনক্রোনাইজেশন। তাহলে বিট সিনক্রোনাইজেশন কি? প্রেরক ডিভাইস যখন কোনো তথ্য প্রেরণ করে আর প্রাপক ডিভাইস যখন তথ্য গ্রহণ করে, এই প্রেরক এবং প্রাপক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের একটা সমঝোতা হয়, অর্থাৎ চুক্তি হয়। এই সমঝোতা বা চুক্তিকে বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পায়। অর্থাৎ প্রাপক ডিভাইস যদি বিটের শুরু এবং শেষ বুঝতে না পারে, তাহলে প্রেরক ডিভাইস কর্তৃক প্রেরণকৃত তথ্য প্রাপক ডিভাইস কখনো উদ্ধার করতে পারবে না। এই জন্য বিটের শুরু ও বিটের শেষ বোঝা অবশ্যই প্রাপক ডিভাইসের জন্য আবশ্যিক। এজন্যই বলা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে বিট সিনক্রোনাইজেশন বলে। এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি 3 প্রকার। এক হচ্ছে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, 2 হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, 3 হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, যেটা আমি ডায়াগ্রামের মাধ্যমেও দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম সময় ক পাবা, খ পাবা, আবার MCQও পাবা। এবার আসি এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে প্রাপকে, অর্থাৎ প্রেরক ডিভাইস ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করে বা ট্রান্সমিট করে, প্রাপক ডিভাইস ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা গ্রহণ করে, তাকে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে, গ্রাহক তা গ্রহণ করবে। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানের বিরতি সমান
সমান না হয়ে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটি বর্ণ বা একটা ক্যারেক্টার যখন আমরা প্রেরণ করি, আমরা জানি যে একটি বর্ণ মানে হচ্ছে 8 বিট। আসলে এই একটি বর্ণ প্রেরক ডিভাইস যখন প্রেরণ করে তখন মূলত খরচ হয়ে যায় আমাদের 10 বিট। অর্থাৎ একটি থাকে স্টপ বিট, আরটি থাকে স্টার্ট বিট। অর্থাৎ যখন বর্ণটা যাবে তার আগে একটা স্টার্ট বিট প্রাপক ডিভাইসের উদ্দেশ্যে গমন করবে, আর তথ্যের বিটটি বা ক্যারেক্টারের বিটটি পৌঁছানোর পর আর দুইটি মূলত ব্যবহৃত হয়, কখনো 0 কখনো 1, দুটি স্টপ বিট ব্যবহৃত হয়। সাধারণত আমরা ধরে নেই যে তাহলে এখানে ডায়াগ্রামে দেখো একটা স্টার্ট বিট, 8 বিটের ক্যারেক্টার এবং স্টপ বিট। এটা হচ্ছে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতির মূল তথ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় তা আমরা এখন দেখব। সাধারণত সিপিইউ এর সাথে এক বা একাধিক টার্মিনাল যেমন কিবোর্ড ও মনিটর সংযুক্ত হয়, তখন টার্মিনাল থেকে সিপিইউ পর্যন্ত এক ধরনের এসিনক্রোনাস ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। কেননা যখন একজন অপারেটর কিবোর্ড হতে কোনো বর্ণ টাইপ করে, প্রতি অক্ষর চাপার সাথে সাথে কিবোর্ড হতে সিপিইউতে ডেটা স্থানান্তর হয়, এবং কখনোই একজন অপারেটর টাইপিং এর গতি একইভাবে পাওয়া যায় না। ফলে ক্যারেক্টার টু ক্যারেক্টার টাইম ইন্টারভেল অসমান বা অনিয়ম হবে। এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সিস্টেমে কিবোর্ডের প্রতি অক্ষর চাপার সাথে সাথে 8 বিটের একটি ডেটা উৎপন্ন হয়। এই 8 বিট ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশন পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত থাকে। ফলে প্রতিটি ক্যারেক্টার ডেটা 10 বিটের ডেটা রূপান্তরিত হয়ে তারপর প্রাপক ডিভাইসে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসিনক্রোনাসের ডেটা ফলো আমি নিম্নে দেখিয়েছি, ভালো করে এটা বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ফ্লো চার্ট। এই যে একটা সেন্ডার, অর্থাৎ যে কোনো ডিভাইস হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো হতে পারে, এই যে একটা ডেটা, এই ডেটা যখন প্রেরণ করা হয় তার আগে কিন্তু একটা স্টার্ট বিট যায়। তারপরে 8 বিটের, অর্থাৎ যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা প্রবাহিত হয়, তারপরে ক্যারেক্টারের একটি 8 বিটের 1 বাইটের বা 8 বিট ডেটা যখন যাবে, আর লাস্টে একটা স্টপ বিট থাকবে। এগুলো তোমরা দেখে অন্তত সহজে বুঝতে পারবা যে তাহলে আমরা একটা যে শিওর হয়ে গেলাম যে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটি বর্ণ প্রেরণ করতে 10 বিট বা 11 বিটের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতির সুবিধা, অসুবিধা ও ব্যবহার সমূহ। এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্রেরক যে কোনো সময় ডেটা স্থানান্তর করতে পারেন এবং গ্রাহক তা গ্রহণ করতে পারেন। 2, ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। 3, এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম। 4, অল্প করে ডেটা ট্রান্সমিশন প্রয়োজন এমন পরিবেশ যেমন ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। এই জিনিসগুলোর সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে, যেমন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে, তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অবহিত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম। ডেটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত মন্থর। এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কোথায় ব্যবহার করা হয়? বলা হচ্ছে কম্পিউটার হতে প্রিন্টারে, পাঁচ কার্ড রিডার হতে কম্পিউটারে, কম্পিউটার হতে পাঁচ কার্ডে, কিংবা কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এসিনক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ডিভাইস প্রেরণকৃত ডেটাগুলো প্রথমে একটি স্টোরেজ ডিভাইসে স্টোর করে, অতঃপর 32 থেকে 80 থেকে 132টি ক্যারেক্টার একটি ব্লক তৈরি করে, ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করে,
তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। এজন্য মাঝে মাঝে পরীক্ষায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে প্রশ্ন পরীক্ষায় আসে যে গোলক আকারে ডেটা ট্রান্সমিশন সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে কি বোঝা গেল যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ডিভাইস প্রেরণকৃত ডেটাগুলোকে প্রথমে একটি স্টোরেজে জমা করবে, অতঃপর 80 থেকে 132 বাইটের একটা ব্লক তৈরি করে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন করবে। এবং একটি ব্লক প্রেরণ করার আগে হেডার ফাইল যাবে একটি, এবং ব্লকটি প্রেরণের পর একটি যাবে টেলের ফাইল। অর্থাৎ হেডার ফাইল হয়ে থাকে 2 বাইটের আর টেলের ফাইল হয়ে থাকে 2 বাইটের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধাসমূহ। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা এসিনক্রোনাসের তুলনায় অপেক্ষাকৃত বেশি। অবিরাম ট্রান্সমিশনের কাজ চলতে থাকার ফলে তার ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি। প্রতি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? যেহেতু একটি ব্লক যাওয়ার আগে একটি ব্লক প্রেরণ করার আগে একটি হেডার ফাইল যায়, এই হেডার ফাইল 2 বাইটের হয়ে থাকে, এবং ব্লকটি পৌঁছার পর আর একটি টেইলের ফাইল যায়, সেটা হচ্ছে 2 বাইটের। প্রতি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না, তুলনামূলকভাবে কম সময় লাগে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধাও আছে, প্রেরক স্টেশনে একটি প্রাথমিক সংরক্ষণ ডিভাইসের প্রয়োজন হয়। এটি হচ্ছে মূল কথা, যে এসিনক্রোনাস যেমন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করে, সিনক্রোনাস তা করে না। সিনক্রোনাস কি করে? প্রেরণকৃত তথ্যগুলো একটি স্টোরেজ ডিভাইসে প্রথমে সংরক্ষণ করে, অতঃপর 80 থেকে 32 বাইটের একটি ব্লক তৈরি করে প্রাপক ডিভাইসের উদ্দেশ্যে থ্রো করে দেয়। এই 80 থেকে 32 বাইটের ব্লকটা থ্রোর পূর্বে একটি হেডার ফাইল যায়, এবং ব্লক পৌঁছানোর পর একটি টেইলের ফাইল যায়। অর্থাৎ প্রাপক ডিভাইসকে বোঝানো হয় যে হেডার ফাইল দ্বারা বোঝানো হয় যে ব্লক আসছে, এবং টেইলের ফাইল দ্বারা বোঝানো হয় যে ব্লক চলে গেছে, তার সমাপ্ত ঘটেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিনক্রোনাস এসিনক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্য। যে ট্রান্সমিশনে সিস্টেমে প্রেরক হতে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয় তাকে বলা হয় এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। আর যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক একটি স্টোরেজ ডিভাইসে ডেটাগুলোকে সংরক্ষণ করে পরে 80 থেকে 32 বাইটের ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস বলা হয়। এসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন হয় না, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয়। এই সিস্টেমে ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করতে হয় এসিনক্রোনাসের ক্ষেত্রে। সিনক্রোনাসে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন করতে হয়। এ ধরনের ট্রান্সমিশন দক্ষতা কম, এ ধরনের ট্রান্সমিশনের দক্ষতা বেশি। এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে স্টপ বিটের প্রয়োজন হয়। আর সিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না, তবে হেডার ফাইল এবং টেইলের ফাইলের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসবো আমরা আইক্রোনাস ডেটা ট্রান্সমিশন দক্ষতা। আইক্রোনাস আমরা জানবো, তার সাথে আমরা ডেটা ট্রান্সমিশন দক্ষতাও জানবো। আসলে সকল প্রকার ডেটা এসিনক্রোনাস এবং সিনক্রোনাস সিস্টেমে প্রেরণ করা হয়। আর আইক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে প্রেরক ডিভাইস হতে প্রেরণকৃত তথ্য প্রাপক ডিভাইসে পৌঁছার যে মধ্যবর্তী সময়, এটাকে প্রায় শূন্য রাখা হয়। মাল্টিমিডিয়া অডিও ভিডিও ডেটা পাঠানোর সময় এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের জন্য সুষম বিট রেটে ডেটা আদান প্রদান জরুরি, অন্যথায় মাল্টিমিডিয়া বিশেষ করে অডিও ভিডিও ডেটা ট্রান্সফার বিলম্ব বা ডিল তৈরি হয়। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে প্রেরক ডিভাইস এবং প্রাপক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদানের যে সময়ের ব্যবধান, এটা আইসোক্রোনাসে শূন্য করা হয়। এরপরে আসবো আমরা ডেটা ট্রান্সমিশন দক্ষতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় এমসিকিউ আসে এবং অঙ্ক হিসাবে আসে যে এসিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশন দক্ষতা নির্ণয় করো বা সিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশন দক্ষতা নির্ণয় করো।
ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলতে প্রকৃত ডেটার পরিমাণ এবং ট্রান্সমিট ডেটার পরিমাণের অনুপাতকে বোঝায়। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন দক্ষতা হচ্ছে প্রকৃত ডেটা ভাগ মোট ডেটা গুণন 100%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা আমরা এখন নির্ণয় করব। এখানে একটি গাণিতিক সমস্যা হচ্ছে, বলা হচ্ছে 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেওয়া আছে 10 কিলোবাইট, আমরা জানি 1 বাইট সমান 8 বিট, তাহলে প্রকৃত ডেটা হচ্ছে 10 কিলোবাইট, 10 গুণন 8 কিলোবিট, অর্থাৎ 80 কিলোবিট। তাহলে 80 কে 1000 দিয়ে গুণ করলে আমরা পেলাম 80,000 বিট। এটা হচ্ছে প্রকৃত ডেটা। এসিনক্রোনাস পদ্ধতিতে 8টি বিটের সাথে একটি স্টার্ট বিট ও 2টি স্টপ বিট থাকে, অর্থাৎ এসিনক্রোনাস পদ্ধতিতে যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করা হয় তখন আসলে একটি বর্ণ প্রেরণ করতে অতিরিক্ত 3টি বিটের প্রয়োজন হয়। তাহলে 8 বিটের একটি ডেটা ট্রান্সমিশনে এসিনক্রোনাস বলতে অতিরিক্ত বিট লাগে কয়টি? 3টি। তাহলে একটি বিট প্রেরণে 3/8, 80,000 বিট ট্রান্সমিশনে অতিরিক্ত বিট লাগতেছে আমার 30,000 বিট। কাজেই মোট ডেটা হলো প্রকৃত ডেটা যোগ ওভারহেড ডেটা, যাই বলতেছি ওভারহেড প্রয়োজন। তো প্রকৃত ডেটা হচ্ছে আমাদের 80,000 বিট, আর এই 80,000 বিট প্রেরণ করতে অতিরিক্ত বিট লাগতেছে আমার 30,000 বিট, মোট হলো 11,000 বিট। তাহলে এসিনক্রোনাস ট্রান্সমিশন দক্ষতা হলো 80,000 বিট ভাগ 110,000, অর্থাৎ 1,10,000 বিট গুণন 100%। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 72.27%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এসিনক্রোনাসের ডাইরেকশন দক্ষতা নিয়ে করলাম, এবার যাবো আমরা সিনক্রোনাসে। সিনক্রোনাস ডাইরেকশনের দক্ষতা নির্ণয় একই অঙ্ক, ওখানে 10 কিলোবাইট ছিল। তাহলে ধরি আমরা ন্যূনতম সিনক্রোনাস ডাইরেকশনের পদ্ধতিটা কি। আসলে বলা হচ্ছে ওখানে যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ডিভাইস একটি প্রাথমিক স্টোরেজে ডেটাগুলোকে সংরক্ষণ করে, অতঃপর 80 থেকে 32 বাইটের একটি ব্লক তৈরি করে প্রেরণ করে। তা আমরা ধরে নিই ন্যূনতম 80 বাইটের একটি ব্লক। তাহলে ধরা যাক ব্লক সাইজ 80 বাইট, তাহলে 80 গুণন 8 বিট, অর্থাৎ 640 বিট। প্রতিটা ব্লক প্রেরণ করতে একটি হেডার ফাইল পাঠাতে হয় এবং শেষে একটি টেইল ফাইল পাঠাতে হয়। প্রেরণের জন্য 2 বাইটের হেডার ফাইল ও 2 বাইটের টেইলের ফাইল, অর্থাৎ 2 2 4। 4 গুণন 8, অর্থাৎ 32 বিট ডেটার প্রয়োজন হয়। তাহলে 640 বিট ডেটা ট্রান্সমিশনের জন্য অতিরিক্ত বিটের প্রয়োজন হচ্ছে 32 বিট। তাহলে আমাদের যেহেতু 10 কিলোবাইট ছিল, অর্থাৎ 8,000 বিট ডেটা ট্রান্সমিশনে অতিরিক্ত বিটের প্রয়োজন হচ্ছে 4,000 বিট। কাজেই মোট ডেটা হচ্ছে প্রকৃত ডেটা ওভারহেড ডেটা, অর্থাৎ 80,000 যোগ 4,000, 84,000 বিট। তাহলে সিনক্রোনাসের দক্ষতা হচ্ছে প্রকৃত বিট, অর্থাৎ এই 80,000 যেটা আমার 10 কিলোবাইট যা ছিল, এই 80,000 হচ্ছে প্রকৃত বিট, আর মোট বিট হচ্ছে 84,000 বিট গুণন 100%। এরপরে রেজাল্ট এসেছে, ক্যালকুলেশন দেখা যাবে 95.2%। মাঝে মাঝে পরীক্ষায় আসে যে এসিনক্রোনাসের দক্ষতা কত, সিনক্রোনাসের দক্ষতা কত, বা কোনো একটা অঙ্ক দিয়ে বলে যে এসিনক্রোনাসের দক্ষতা নির্ণয় করো, সিনক্রোনাসের দক্ষতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর পরবর্তীতে দেখব প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় আসে। মূল্যায়ন 1, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তরটিতে ক্লিক করুন। সিনক্রোনাস, দুঃখিত ভুল হয়েছে। আইসোক্রোনাস, দুঃখিত ভুল হয়েছে। এসিনক্রোনাস সঠিক হয়েছে, কারণ আমরা এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে পড়লাম যে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা প্রেরণ করে। মূল্যায়ন 2, ডেটা ট্রান্সমিশন দক্ষতা হতে পারে 1 72.27%, 2 95.24%,
3 99.99%। সঠিক উত্তরটিতে ক্লিক করুন। 1 অর্থাৎ 72.27%। দুঃখিত, ভুল হয়েছে, তিনটাই ভুল হয়েছে, সঠিক হয়েছে। অর্থাৎ আমরা এসিনক্রোনাসে দেখলাম যে আছে 72.27%, আর সিনক্রোনাসে আছে 95.27%। বাড়ির কাজ। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন সম্ভব ব্যাখ্যা করো। ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন সম্ভব ব্যাখ্যা করো। 30 কিলোবাইট ডেটা ট্রান্সমিটে এসিনক্রোনাস ও সিনক্রোনাসের দক্ষতা নির্ণয় করো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাথে থাকার জন্য। আশা রাখি তোমরা বাসায় থাকবে এবং জনবহুল স্থান, যেগুলো মার্কেট, কোনো শপিং মল, হাট বাজার ঘোরাঘুরি না করে করোনার প্রভাবের কারণে বাড়িতে লেখাপড়া করবে। আমরা অনলাইনে ক্লাসগুলো দেব। আর একটা জিনিস মাথায় রাখবা যে শিক্ষার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।